পাচারকারীর সবচেয়ে বড় দোষর এস আলম, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং তাকে এখন ব্যাংকে বসানোর জন্য সমস্ত প্রক্রিয়ার সাথে সরকার জড়িত থাকছে। সেই 28 লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার কি উদ্যোগ সরকার নিয়েছে সেটা এখনকার সমাজ জানতে চায়। আমাদের এই গণ অভ্যুত্থান থেকে তৈরি হওয়া নেতাদেরকে আমরা বসাতে পারি নাই, সুতরাং খুব বেশি আশা করে লাভ হবে না। কেন? আমার তো বিগত 2009 থেকে 2024 সাল পর্যন্ত 28 লক্ষ কোটি টাকা বাইরে পড়ে আছে পাচার হয়ে। আমাদের নেতাদেরকে, সেই সময়ের ফ্যাসিস্টদেরকে এখন আমরা দেশে ফিরে নিয়ে আসতে পারতেছি, জেলখানা থেকে তারা বের হয়ে যাচ্ছে এবং ভালো আওয়ামী লীগ থেকে তাদেরকে ফ্রেশ করা হচ্ছে। কিন্তু এই 28 লক্ষ কোটি টাকা, যেটা এখনকার সর্বোচ্চ বাজেটের 3 গুণ, সেই 28 লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার কি উদ্যোগ সরকার নিয়েছে সেটা এখনকার সমাজ জানতে চায়। এই তরুণ প্রজন্ম জানতে চায়। আপনি 9 লক্ষ কোটি টাকার উপরে যে বাজেট নির্ধারণ করেছেন, 28 লক্ষ কোটি টাকা তো আমার দেশ থেকে বাইরে পাচার হয়ে আছে। সংসদে তো আমরা জানতে চেয়েছিলাম এই পাচার রোধে কি ব্যবস্থা নিয়েছেন। পাচার রোধে ব্যবস্থা নাই। পাচারকারীর সবচেয়ে বড় দোষর এস আলম, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং তাকে এখন ব্যাংকে বসানোর জন্য সমস্ত প্রক্রিয়ার সাথে সরকার জড়িত থাকছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আমরা বালেন্দ্র শাহ পাই নাই। আমাদের এই গণ অভ্যুত্থান থেকে তৈরি হওয়া নেতাদেরকে আমরা বসাতে পারি নাই, সুতরাং খুব বেশি আশা করে লাভ হবে না। কেন লাভ হবে না এটা আমার কথা না, এটা ওনাদেরই কথা। সরকারকে আহ্বান জানাতে চাই, আসেন, মনে আছে তেলের লাইন বন্ধ করার জন্য বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাবনা দিয়েছিলেন, সেই প্রস্তাবনা আলোচনা করতে রাজি হচ্ছিলেন না। প্রথম দিকে রাজিই হন নাই, বলছে যে এটা ঠিক হয়ে যাবে, এটা আর্টিফিশিয়াল। আমরা বলেছিলাম এটা আর্টিফিশিয়াল যদি হয় সেটাও আলোচনা হয়ে ঠিক হওয়া উচিত। আলোচনা হয়েছে, ঠিক হয়েছে, একটা কমিটি হয়েছে, একটা লিয়াজু হয়েছে। লিয়াজু কমিটি করার পরে দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে সরকার এবং বিরোধী দল মিলে যখন কোনো কাজ করে তখন এটা বন্ধ হয়েছে এবং তার 2 দিন 3 দিন পর থেকে দেখা গেছে এই সমস্যাটার সমাধান বের হয়ে আসছে। আমি যেটা বলছি সবশেষ, এই বাজেট নিয়ে যেটা